নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আজকে মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। গঙ্গার ঘাটে ঘাটে আজকে তর্পণ করেছেন মানুষজন তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে। পিতৃপুরুষকে জলদান করার মাধ্যমে তাদের দিনটা সূচনা হয়েছে। যদিও এক্ষেত্রে আমার একটু দ্বিমত রয়েছে, মানে আমি তর্পণ করি না। আমার বাবা মা দুজনেই প্রয়াত, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ভিডিওটা স্টার্ট করলাম। বাট আমি তর্পণে বিশ্বাসী নই অ্যাজ সাচ, কারণ আমার মনে হয় মানুষজন বেঁচে থাকতেই যদি আমি জল না দিলাম, মরে যাওয়ার পর আর জল দিয়ে কী হবে। তো আমরা মানে আমি এবং আমার দুই দাদারা মিলে আমার মা বাবাকে যথাসাধ্য চেষ্টা করেছি তাদের জন্য, তারা যখন অসুস্থ ছিলেন বা তাদেরকে যতটা পারা যায় সেবা করার হয়তো চেষ্টা করেছি, সবটা করার। জানি না সবটা করতে পেরেছি কিনা, খামতি থাকতেই পারে। তো যদি কোথাও কোনো খামতি থাকে তো আপনাদের মাধ্যমে তাদের কাছে যদি বার্তা যায় তো অতি অবশ্যই সেই বার্তা থাকলো। মা বাবাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই ভিডিও শুরু করলাম। দেবীপক্ষের সূচনা, তাই দেবীপক্ষের সূচনাতে দেবীপক্ষের বা শারদ শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিও স্টার্ট করছি আজকে আমি। তো আজকের ভিডিওতে অতি অবশ্যই তো ইস্ট বেঙ্গলের খবরই থাকবে, ম্যাক্সিমামটাই ইস্ট বেঙ্গল খবরই থাকে আমার ভিডিওতে, আজকেও তাই থাকছে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ইস্ট বেঙ্গল প্র্যাকটিস তো শুরু করে দিয়েছে সুপার কাপের লক্ষ্যে। ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যদিও সবাই এখনও জয়েন করেনি, একে একে বিদেশিরাও চলে আসছে, তারা জয়েন করে গেছে। ইস্ট বেঙ্গল আবার তাদের যে ভারতীয় ফুটবলার যাদেরকে টিমে ডাকা হয়েছে ভারতের প্র্যাকটিসের জন্য, খালেদ জামিল যাদেরকে ডেকেছেন, তাদেরকে এখনও পর্যন্ত ছাড়েনি, তবে জানিয়ে দিয়েছে যথাসময়ে তারা ভারতীয় শিবিরে ফুটবলারদেরকে ছেড়ে দেওয়া হবে। সবে সুপার কাপের প্রস্তুতির জন্য প্র্যাকটিস শুরু করেছে ইস্ট বেঙ্গল রাজারহাটে, এবং সেই প্র্যাকটিসে কিন্তু বিদেশিদেরকেও দেখা গেছে, ভারতীয় ফুটবলারদেরকেও দেখা গিয়েছে। এমনিতেই তো লালরিন ডিকারা রয়েছে সিনিয়র টিমের প্লেয়াররা, যারা আই লিগ কলকাতা লিগ খেলছে, কলকাতা লিগকে বারবার আই লিগ বলে ফেলছি আমি, কলকাতা লিগ খেলছে। কলকাতা লিগের বিষয়ে তো অবশ্যই আসবো। তবে ইস্ট বেঙ্গলের এই প্র্যাকটিসে মিগুয়েল এখনও জয়েন করেনি। মিগুয়েল যদিও গতকালই চলে এসছে ব্রাজিল থেকে, কিন্তু ব্রাজিল থেকে আসাতে তার একটা ধকল গিয়েছে, তাই অস্কার তাকে আর কালকে ছুটি দিয়ে দিয়েছিলেন। তো আজকে প্র্যাকটিসে জয়েন করবেন মিগুয়েল ফিগুয়েরো, এমনটাই জানা যাচ্ছে। আর এক বিদেশি জাপানি স্ট্রাইকার, 34 বছর বয়সী জাপানি স্ট্রাইকার, সেও কিন্তু চলে আসবে আজ অথবা কালকের মধ্যেই সে চলে আসার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। হিরোশি এলে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং লাইন আপটা নো ডাউট ভালো হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। অনেক চর্চা হয়েছে, অনেক চর্চা করেছেন, আমিও তাদের মধ্যে একজন। চর্চা করার মধ্যে আপনাদের অনেক ধরনের বার্তা পেয়েছি, শুনেছি। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গলের যা হচ্ছে ভালোই হচ্ছে। সাউল ক্রেসপোকে নিয়ে অনেকগুলো কথা চলছে, এখন দেখা যাক সাউল ক্রেসপোকে ইস্ট বেঙ্গল রাখে নাকি ছেড়ে দেয় চেন্নাইয়ের কাছে। এখনও পর্যন্ত ফাইনাল হয়নি, অন্তত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো হয়নি। তবে মাদি তালালকে ছেড়ে দেওয়া হচ্ছে, এটা ভালোয় খারাপে মিশ্র একটা ব্যাপার রয়েছে আমার কাছে। আমার মতে মনে হয় যে মাদি তালালের মতন প্লেয়ার যদি ফিট হতো তাহলে তাকে রাখলে ইস্ট বেঙ্গলের লাভ হতো, বই কি ক্ষতি হতো না। আবার অনেকে বলছেন যে চোটগ্রস্ত প্লেয়ারকে ছেড়ে দেওয়া হচ্ছে, ভালো হয়েছে। যাই হোক, এটাতেও আমার মত রয়েছে, যদি সে ফিটই না হয়, যদি সে খেলতেই না পারে, তাহলে রেখে লাভটা কী হবে? বসে টাকা দেওয়া কোনো মানে হয় না। তো সেটা মিউচুয়ালি যদি একটা জায়গাতে আসা যায় তো এটা নো ডাউট ভালো। তো এই তো গেল বিষয় ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস, সুপার কাপ, এবং তার আগে আবার আইএফএ শিল্ড চালু হয়ে যাচ্ছে। 8ই অক্টোবর থেকে আইএফএ শিল্ড চালু হচ্ছে। এটা খুব ভালো যে বছর চারেক পরে আইএফএ শিল্ড চালু হচ্ছে, ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড। 4জন কলকাতার 4টে টিম খেলবে, পাশাপাশি আরও 2টো ভিন রাজ্যের টিম খেলবে বলে জানা যাচ্ছে। কলকাতার 4টে টিম মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ডায়মন্ড হারবার, এবং আরও 2টো বাইরের টিম খেলার কথা রয়েছে। নর্থ ইস্টের সঙ্গে কথা বলার কথা, আমি অন্তত তাই শুনেছিলাম। পাশাপাশি দেখা যাক আর কোন বাইরের টিমকে রাজি করাতে পারে আইএফএ। এবার আইএফএ যেমন বেঙ্গল সুপার লিগ তারা চালু করবে, অক্টোবরেই শুরু হওয়ার কথা। পাশাপাশি এই আইএফএ শিল্ডও চালু হচ্ছে। তো আইএফএ শিল্ড অনেক দিন পরে, প্রায় 4 বছর পরে আইএফএ শিল্ড হচ্ছে। তো এটা কিন্তু কলকাতার 4টে টিম এবং যদি আইএসএলে আরও 2টো টিম খেলে তাদের কাছে একটা বড় প্র্যাকটিস টুর্নামেন্ট হয়ে যাবে। কারণ সুপার কাপে নামার আগে এই 8 থেকে ধরুন যদি 6টা টিমের খেলা, যেহেতু 15-16 তারিখ পর্যন্ত যদি টুর্নামেন্টটা চলে, 20 তারিখে ফাইনাল হওয়ার কথা শুনেছিলাম, তারপরে ফিক্সচার এখনও যদি জানি তাহলে আর একটু কংক্রিট হবে বিষয়টা।
ততদিন কিন্তু এই টিমগুলো একটা নিজেদের প্র্যাকটিস এবং প্র্যাকটিস ম্যাচ বা প্র্যাকটিস টুর্নামেন্ট পেয়ে যাবে। এটা খুবই ভালো একটা দিক হচ্ছে। আইএফএ শিল্ড একদিকে যেমন অনেক দিন পরে চালু হচ্ছে, তেমনই সুপার কাপে নামার আগে এই টিমগুলো ভালো প্র্যাকটিস পেয়ে যাচ্ছে। এটা খুবই ভালো বিষয়। দেখা যাক এবার এটাকে অস্কার বুজো কীভাবে কাজে লাগায়। কারণ প্লেয়াররা কতটা ফিট রয়েছে, সুপার কাপে নামার আগে কে কোন কন্ডিশনে রয়েছে, বিশেষ করে হিরোশি যদি চলে আসে, তাকেও যদি খেলানো যেতে পারে, তো ইট উইল বি বেটার ফর ইস্ট বেঙ্গল টিম অলসো। আর একটা বিষয় জানাবো যে ইস্ট বেঙ্গল আগামীকাল এবারের সিএফএল এর ফাইনাল ম্যাচটা খেলতে নামছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। 22 তারিখে ঘরের মাঠে তাদের খেলা। এই ম্যাচটা জিতলেই ইস্ট বেঙ্গল কিন্তু এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে। গতবারও ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, যেটা নিয়ে একটা জটিলতা ছিল। কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল, ডায়মন্ড হারবার জেলা কোর্ট, তারা একটা অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিলেন। তারপরে হাইকোর্টে যাওয়া, হাইকোর্ট কিন্তু সেই নির্দেশকে একেবারে বাতিল করে দেওয়া, এবং তারপর গতকাল আইএফএ যে লিগ কমিটি রয়েছে তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইস্ট বেঙ্গলকেই কিন্তু ঘোষণা করা হবে গতবারের সিএফএল চ্যাম্পিয়ন। ফলত ডাবল হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, এটা ডাবল বোনান্সা। তো এই জায়গাতেই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে নামার আগে ইস্ট বেঙ্গল ফুটবলারদেরকে তাদের কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আত্মতুষ্টি যেন কোনোভাবেই চেপে না বসে। বিনো জর্জ সফলতা দিয়েছেন, তো এবারও যাতে এই সফলতাটা আসে। পরপর দুবার যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়, দেখুন ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের অপেক্ষা, কারণ ড্র করলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে, হারা কোনোভাবেই যাবে না। তো ইস্টবেঙ্গলকে হয় ড্র নয়তো জিততে হবে। তো আশা করবো ইস্টবেঙ্গল কালকের ম্যাচেও কিন্তু বেশ কিছু সিনিয়র ফুটবলারদেরকে নিয়েই খেলবে, অর্থাৎ ডেভিড কিংবা বিষ্ণু, এডমুন্ড লালমিন্ডিকা, সম্ভব হলে দেবজিৎ মজুমদার, এদেরকে নিয়ে ইস্টবেঙ্গল খেলবে, কারণ ইউনাইটেড স্পোর্টসও যথেষ্ট ভালো টিম। কিন্তু সুরুচির সঙ্গে তারা 2-2 গোলে ড্র করাতে তারা এই চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটা ছিটকে গিয়েছে। এখন ইস্টবেঙ্গলকে আগামীকালের ম্যাচটা জিততেই হবে। তো তারাও আজকে প্র্যাকটিস করেছে সকালবেলায়, এই টিমটা বিনো জর্জের আন্ডারে। এখন ভাল্লাল পেকারা যদি এই ম্যাচটা জিততে পারে, বড় ব্যবধানে জিততে পারে, তাহলে তো সোনায় সোহাগা, অসম্ভব একটা ভালো জিনিস ক্রিয়েট হবে। যে এমন সময় তারা চ্যাম্পিয়ন হচ্ছে যখন গতবারের চ্যাম্পিয়নশিপের তারাই যে চ্যাম্পিয়ন হয়েছে গতবারের সিএফএল, সেটা অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এখনও করেনি তারা আইএফএ, কিন্তু অ্যানাউন্সমেন্ট হবে, সেইটাই সিদ্ধান্ত হয়েছে। তো এটা কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। দেখুন ইস্টবেঙ্গল অনেক দিন যেমন তারা ট্রফি পাচ্ছে না, এটা ঠিক, তেমন অনেক দিন পরে একসাথে এতগুলো ভালো জিনিসও হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য। ফলত এই বিষয়গুলো ইস্টবেঙ্গলের পক্ষে যাচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য তো বড় সাফল্য, বড় উচ্ছ্বাসের দিন, আনন্দের দিন, বড় সুখবর তাদের জন্য এটা। দেবীপক্ষের সূচনা লগ্নে কিন্তু এত বড় একটা খবর চলে এসেছে। ফলত ইস্টবেঙ্গলের জন্য দেবীপক্ষের সূচনা বোধহয় ওই যেদিনকে হাইকোর্ট বললো পরশু দিনকে, সেদিনকেই হয়ে গেছে যে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এই সিএফএল-এ। পাশাপাশি একজন জাপানি স্ট্রাইকারকে পাওয়া, তার খেলতে আসা, এবং সে ভালো কিছু করবে, কারণ দুজন স্ট্রাইকার হয়ে গেল। একটা স্ট্রাইকার নিয়ে একটা সন্দেহ ছিল যে ইস্টবেঙ্গল কি আদৌ শুধুমাত্র হামিদকে নিয়ে খেলতে পারবে, বিদেশি একজন স্ট্রাইকার নিয়ে, সেক্ষেত্রে আরেকজন স্ট্রাইকার হয়ে যাওয়া, এইগুলো সবই কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষেই যাচ্ছে। ভালো খবর হচ্ছে ইস্টবেঙ্গলের জন্য। প্লাস মাদি তালালের সঙ্গে একটা সম্মানজনক জায়গাতে শেষ করা, তাকে সম্মানজনকভাবে ধন্যবাদ জানিয়ে দেওয়া, এই সমস্ত কিছু ইস্টবেঙ্গলের পক্ষে যাচ্ছে। তো আমার মনে হয় যা হচ্ছে ভালোই হচ্ছে, ইস্টবেঙ্গলের পক্ষেই হচ্ছে। এদিকে ভারতীয় টিম তারা 9ই অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ খেলতে নামবে। সেই কারণে কিন্তু খালিদ জামিল শিবির শুরু করে দিয়েছেন, প্র্যাকটিসে এসছেন, তবে খুব বেশি প্লেয়াররা আসেননি। গুরপ্রীত সিং সান্ধু সহ 19 জন ফুটবলার প্র্যাকটিসে জয়েন করেছে। এর মধ্যে ফারুক চৌধুরী এবং ব্র্যান্ডনকে ডেকে নেওয়া হয়েছে শিবিরে, যেহেতু অনেকগুলো ক্লাব তারা প্লেয়ারদের ছাড়ছে না, সে কারণেই কিন্তু এদেরকে ডেকে নেওয়া হয়েছে শিবিরে, যাতে তারা ভারতীয় শিবিরে জয়েন করে, এবং এদের মধ্যে থেকেই একটা ফাইনাল টিম সিলেকশন করবেন খালিদ জামিল। সুনীল ছেত্রীকেও হয়তো রাখবেন, কারণ সুনীল ছেত্রীকে এই প্রবাবেল 30-তে রাখাই হয়েছিল, যেহেতু প্রবাবেল 30টা এখন বেড়ে 33 হয়েছে বোধহয়। পাশাপাশি মোহনবাগানের কোনো প্লেয়ারকে ডাকা হয়নি। এখন দেখা যাক যে ম্যাচ বা টুর্নামেন্ট, অর্থাৎ এই ম্যাচটার আগে 9ই অক্টোবরের আগে তাদের কাউকে ডাকা হয় কিনা, কারণ বলাই হচ্ছিল এফসি গোয়া এবং মোহনবাগানের প্লেয়ারদেরকে পরে ডাকা হবে, যেহেতু তাদের ACL 2 ম্যাচগুলো রয়েছে।
সেই কারণে এবার মোহনবাগানের প্লেয়াররা যারা এত প্র্যাকটিস করলো, ভারতীয় শিবিরের প্লেয়ারদেরকে ছাড়লো না কাফা নেশনস কাপের জন্য, তারা প্রথম ম্যাচে মুক্তিপুরে পড়েছে, আহাল এফকে বিরুদ্ধে হেরে গেছে। এখন পরের ম্যাচ তাদের ইরানের বিরুদ্ধে, তবে ইরানে সেফান এফসির বিরুদ্ধে তারা খেলতে নামার আগে কিন্তু মোহনবাগানের বিদেশিরা আদৌ সেখানে যাবে কিনা, কারণ যুদ্ধবিধ্বস্ত ইরান, সেখানে যে বোমাগুলি পড়ছে, নানান রকম সমস্যার মধ্যেও রয়েছে, তো সেখানে বিদেশি প্লেয়াররা কিন্তু যেতে চাইছে না বলে জানা যাচ্ছে। যদিও বলা হয়েছিল যে মোহনবাগানের জন্য আলাদা করে প্লেন রাখা হবে, সমস্ত কিছু, কিন্তু এখনও যেটা জানা যাচ্ছে যে যদি মোহনবাগান এবারও ইরানে খেলতে না যায়, গতবারও ইরানে খেলা ছিল কিন্তু যায়নি, ফলত সেখানে একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হয়েছিল মোহনবাগানকে, এবারও যদি না যায় তাহলে কিন্তু ফিফা আবারও একটা কড়া সিদ্ধান্ত নিতে পারে। এখন দেখা যাক শেষমেশ তারা কি করে, বিদেশিদেরকে ছাড়াই যায় নাকি হোসে মলিনা এমনিতেই তিনি সমালোচনার মুখে পড়েছেন প্রথম ম্যাচে যেভাবে টিম সাজিয়েছিলেন তিনি, বিশেষ করে ফার্স্ট 11-এ জেমি ম্যাকলারেনদেরকে না রাখাটা তার জন্য খুব একটা স্বস্তির হাওয়া বয়ে নিয়ে আসেনি। এক তো ম্যাচটা হারতে হচ্ছে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, প্লাস হচ্ছে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। দিমি পেত্রাতোসকে না নামানো, পেত্রাতোস চলে যাবে বলে শোনা যাচ্ছিল, যদিও শেষমেশ তাকে রেখে দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে এখনও পর্যন্ত, আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত তো রয়েছে। তো দেখা যাক কি হয় শেষমেশ, এই বিষয়গুলো আরেকটু আপডেট হলে বোঝা যাবে। আপডেট যখন যেমন পাবো নিঃসন্দেহে আপনাদেরকে দিতে থাকবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের কি মনে হয় যে এই ভারতীয় টিম এবং ইস্ট বেঙ্গলের এই যে সাফল্য, ইস্ট বেঙ্গল যে ডাবল পেতে চলেছে, গতবারের চ্যাম্পিয়নের ট্রফি পাবে, প্লাস এবারের চ্যাম্পিয়নের একদম দোরগোড়ায় সময়ের অপেক্ষা, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, হাইপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।